24 আগস্ট 1995 ঢাকা দিনাজপুর হাইওয়ের ব্রাক অফিসের সামনে পড়ে থাকতে দেখা যায় একটা 14 বছরের মেয়ের রক্তাক্ত লাশ। তার ঠিক 2 দিন পরই মেয়েটার মৃত্যু নিয়ে দৈনিক উত্তর বাংলার সাংবাদিক মতিউর রহমান সংবাদ লিখতে শুরু করেন। কিন্তু লেখা প্রকাশের আগেই পুলিশের হায়ার অফিসিয়াল থেকে তার কাছে হুমকি আসে যেন এই মেয়েকে নিয়ে একটা কথাও প্রকাশ করা না হয়। কিন্তু কোনো কিছুর পরোয়া না করে সে লিখতে শুরু করলে পুরো পত্রিকা অফিসেরই বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাতেও তাকে আটকানো যায় না। মতিউর পাশের বাসা থেকে বিদ্যুতের লাইন ধার করে এনে সংবাদ প্রকাশ করেই ফেলে। সংবাদে লেখা ছিল এমন কিছু তথ্য যা জানার পর দেশের পুরো জায়গার মানুষ একসাথে প্রতিবাদে রাস্তায় নেমে আসে। শুরু হয় তীব্র আন্দোলন। সমগ্র দিনাজপুর জ্বলে ওঠে। মাত্র 24 ঘন্টার মাঝে আন্দোলন এমন পর্যায়ে চলে যায় যে পরিস্থিতি সামাল দিতে সরকারকে দিনাজপুরের সব জায়গায় বিজিবি নামিয়ে কারফিউ পর্যন্ত ঘোষণা করতে হয়। কিন্তু তারপরও কারফিউ উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। 24-এর মতো 95-ও পুলিশ আন্দোলনরত মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী সেদিনই 7 জন মানুষ মারা যায় আর গুরুতর আহত হয় প্রায় 3 শতাধিক মানুষ। এতে মানুষের ক্ষোভ এমন পর্যায়ে চলে যায় এবার তারা একের পর এক দিনাজপুরের পুলিশ স্টেশন পুড়িয়ে দিতে শুরু করে। একদিনের মাঝেই পুরো শহর পুলিশ শূন্য হয়ে পড়ে। শহরবাসী বলতে শুরু করে যে পুলিশকে আর কেউ বাসা ভাড়া পর্যন্ত দেবে না। সরকার তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও আন্দোলন থামাতে পারে না। অনেকে বলে এই ঘটনার কারণেই 1996-এর জাতীয় নির্বাচনে বিএনপি হেরে গিয়েছিল। কিন্তু প্রশ্ন আসে, কি হয়েছিল সেই 14 বছরের মেয়ের সাথে? আর কি ছিল মতিউর রহমানের নিউজে? আর সরকার এখানে কাকে বাঁচানোর চেষ্টা করছিল? আজ 24 আগস্ট ইয়াসমিন ট্র্যাজেডি দিবসের 28 বছর। আজ 24 আগস্ট ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। ইয়াসমিন ট্র্যাজেডি দিবস কাল। ট্র্যাজেডির 29 বছর পরও দিনাজপুরে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। ইয়াসমিন ট্র্যাজেডি দিবস আজ 25 বছর আগে। আজ 24 আগস্ট ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। দিনাজপুরের ইয়াসমিন হত্যা ট্র্যাজেডির 27 বছর আজ। দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে হত্যার 26 বছর আজ। দিনাজপুরের কিশোরী ইয়াসমিন ট্র্যাজেডির 23 বছর আজ। Welcome to the show Beyond the Headlines with Maruf. This is the complete story about Yasmin murder case. আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটা কথা, দিস ভিডিও মাইট সাউন্ড পলিটিক্যাল, বাট সো বিফোর ইউ জাজ মাই পলিটিক্যাল ভিউ, let me make myself clear. Everything I will be sharing in this video, everything is based on sources. Nothing is my personal opinion. যদি আমি কোনো পার্সোনাল অপিনিয়ন দেই, you will see a opinion hashtag on the upper left corner of the screen. Okay, let's start. রাত প্রায় 3:30। দিনাজপুরের 10 মাইল মোড়ে পঞ্চগড় গ্রামে একটা বাস নাম হাসনা এন্টারপ্রাইজ এসে থামে। সেখান থেকে 2টা ছেলে আর মেয়ে নামে। মেয়েটার বয়স 14-15-এর মতো আর ছেলেটার 17 বা 18-এর মতো। তাদের ঠিক পেছন পেছন বাসের সুপারভাইজার খোরশেদ আলমও নামে। সেই মোড়ে তখনও বেশ কিছু দোকান খোলা ছিল। খোরশেদ আলম মেয়েটাকে নিয়ে পাশের জবেদ আলীর চায়ের দোকানে যায়। গিয়ে সে জবেদ আলীকে রিকোয়েস্ট করে যে মেয়েটি দিনাজপুর যাবে, কিন্তু মেয়েটির কাছে কোনো টাকা পয়সা নেই। তাই দিনাজপুরের কোনো বাসে তাকে যেন কোনো মতনে তুলে দেওয়া হয়। এই বলেই খোরশেদ আলম তার বাস নিয়ে উঠে চলে যায়। খোরশেদ আলম চলে যেতেই সাথে যে ছেলেটা ছিল সে এগিয়ে আসে। জবেদ আলীর ঠিক পাশেই হাফিজুলের চায়ের দোকান ছিল। সেখানে বসে চা খায় আর মেয়েটাকে একটা পাউরুটি কিনে দেয়। চা আর পাউরুটি খেয়ে মেয়েটা আর ছেলেটা রাস্তার পাশেই বাসের অপেক্ষায় হাঁটাহাঁটি করতে থাকে। এই পয়েন্টে এসে একটা কথা আপনাদের আবার মনে করিয়ে দেই। সময়টা তখন 1995 সাল আর রাত তখন 3:30। এত রাতে এরকম একটা কম বয়সী আর ছেলে আর মেয়েকে এভাবে রাস্তায় হাঁটাহাঁটি করতে দেখলে অনেকেরই কৌতূহল হবে। আমি তখনকার সময়ের কথা বলছি। আস্তে আস্তে পাশের মানুষ, দোকানের বেশ কিছু মানুষ তাদের দিকে এগিয়ে আসে। তারা এসে মেয়েটা আর ছেলেটার নাম পরিচয় জিজ্ঞেস করে। মেয়েটা জানায় তার নাম ইয়াসমিন, কিন্তু পরিচয় সম্পর্কে তেমন কিছু বলে না। তবে ছেলেটা জানায় তার নাম জয়ন্ত কুমার। সে এইচএসসি পরীক্ষা দিয়েছে আর ঢাকার নটরডেম কলেজে ভর্তি হয়ে এখন দিনাজপুর তার নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। তবে উপস্থিত মানুষের ছেলেটার চেয়ে মেয়েটার উপরেই বেশি উৎসাহী ছিল। মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে মেয়েটা তার কিছুই হয় না, গাড়িতেই সে প্রথম মেয়েটাকে দেখেছে। লোকজন এবার আবার জিজ্ঞাসা করে এত রাতে তারা এখানে কি করে, কোথায় যাবে, মানে দিস টিপিক্যাল মোরাল পলিসিং স্টাফ। কিন্তু ইয়াসমিন খুব বেশি কিছু একটা বলে না। সে জানায় সে দিনাজপুর যাবে, এতটুকুই।
লোকজন এত রাতে কিভাবে যাবে জিজ্ঞেস করলে জয়ন্ত নিজেই আগ বাড়িয়ে বলে যে সেও দিনাজপুর যাচ্ছে, সেই মেয়েটাকে পৌঁছে দেবে, কোনো সমস্যা নেই। এখন জয়ন্ত খুব ছোট মানুষ, সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, তাই জবেদ আলী এসে বলে খোরশেদ আলম তাকে দায়িত্ব দিয়েছে, তাই মেয়েটাকে সে নিজেই দিনাজপুরের বাসে তুলে দেবে। এখন এইখানে এইটা বলা জরুরি যে খোরশেদ আলমের সাথে জবেদ আলীর বেশ ভালোই পরিচয় ছিল, কারণ প্রায়ই খোরশেদ আলম তার বাস থামিয়ে এইখানে জবেদ আলীর দোকানে চা সিগারেট এসব খেতে আসতো। তো ঠিক সেই সময়ই পুলিশের একটা পেট্রোল ভ্যান পাশ দিয়ে যাচ্ছিল, গাড়িতে ছিল টোটাল 3 জন। ওকে, নাও আই ওয়ান্ট ইউর ফুল অ্যাটেনশান, কারণ সামনে ঘটনা অনেক কমপ্লিকেটেড হতে যাচ্ছে। সেই 3 জন পুলিশ সদস্যের নাম: 1 এএসআই মইনুল হক, 2 কনস্টেবল আব্দুল সাত্তার, 3 পুলিশ ভ্যানের ড্রাইভার অমৃতলাল। দোকানের পাশে জটলা দেখে তারা 3 জন এসে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে, এত জটলা কেন? জবেদ আলী তখন পুলিশদেরকে সবকিছু বুঝিয়ে বলে। পুলিশ ইয়াসমিনের কথা শুনে তাকে পুলিশের গাড়িতে উঠতে বলে। তারা দিনাজপুরে যাবে, তারাই তাকে দিনাজপুর পৌঁছে দেবে। কিন্তু ইয়াসমিন পুলিশের সাথে যেতে চায় না, সে বলে সে বাসেই যাবে। কিন্তু পুলিশ তাকে ধমক দিয়ে কাইন্ড অফ একটু ভয় দেখিয়ে গাড়িতে তুলে ফেলে। তখন জয়ন্ত এসে বলে সেও দিনাজপুর যাবে, সেও তার সাথে যেতে চায়, কিন্তু পুলিশ জয়ন্তকে ধমক দিয়ে না করে দেয়। সেখানে উপস্থিত লোকেরাও কিছু বলে না, কারণ পুলিশের সাথে ঝামেলা করলে আবার নিজেরই বিপদ। পুলিশ সেই ভ্যানে করে ইয়াসমিনকে তাদের সাথে করে নিয়ে চলে যায়। আর তারপর এর ঠিক 3 ঘন্টা পর ইয়াসমিনের হাতের ভাঙা চুড়ি আর একটা স্যান্ডেল নিয়ে কিছু মানুষ জবেদ আলীর দোকানের সামনে দৌড়ে আসে। তারা সবাইকে বলতে শুরু করে পুলিশ যে মেয়েটাকে নিয়ে গিয়েছিল ব্রাক অফিসের সামনেই সেই মেয়েটার লাশ পড়ে আছে। খুব দ্রুত এই খবরটা আশপাশের মানুষের কাছে ছড়িয়ে পড়তে শুরু করে। লাশের পাশে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে থাকে। 1 2 জন করে মোটামুটি 500-600 জন মানুষ জমা হয়ে যায়। খবর চলে যায় সেই এলাকার দফাদার আহম্মদ আলীর কাছে। আহম্মদ আলী লাশ দেখেই পুলিশকে জানানোর জন্য সাথে সাথে রিক্সা নিয়ে দিনাজপুর থানায় চলে যায়। সে যখন থানায় গিয়ে পৌঁছায় তখন সময় এক্স্যাক্টলি 6:30। টাইমগুলো খুব ভালোভাবে মার্ক করবেন, কারণ এই কেসে প্রত্যেকটা ঘটনার টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। আহম্মদ আলী থানায় গিয়েই একটা জেনারেল ডায়েরি করে, যার নাম্বার ছিল 958। ডায়েরি করার পর পুলিশ আহম্মদ আলীকে বলে যে তুমি যাও, আমরা আসছি। আহম্মদ আলীও পুলিশের কথা মতো ঘটনাস্থলে আবার ফিরে আসে, কিন্তু এসে সে দেখে তার আগেই 2 জন পুলিশ সেখানে পৌঁছে গেছে। একজন এএসআই স্বপন, আরেকজন এসআই জাহাঙ্গীর। এগেইন নামগুলো খুব ভালো মতো খেয়াল রাখবেন। স্বপন আর জাহাঙ্গীর মিলে ইয়াসমিনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করতে শুরু করে। আই নো এ লট অফ ইউ মে নট নো অ্যাবাউট সুরতহাল কি জিনিস। সংক্ষেপে আর সহজ ভাষায় সুরতহাল বোঝাতে গেলে এটা মানে লাশের এবং লাশের পারিপার্শ্বিক একটা অবস্থার বর্ণনা ডায়েরিতে লিখে রাখা। সুরতহালে তারা লিখে যে মেয়েটার নাকে মুখে রক্ত আছে, কিন্তু শরীরে আর কোনো আঘাত নেই। কিন্তু এই সুরতহাল রিপোর্ট তৈরি করতে গিয়েই তারা এমন একটা কাজ করে ফেলে যেটা তাদের উপরই খুব বাজেভাবে ব্যাকফায়ার করে। উপস্থিত এই 500-600 মানুষের সামনেই ইয়াসমিনের লাশের গায়ের জামা কাপড় খুলে তাকে বিবস্ত্র করে ফেলে। লাশকে সম্পূর্ণ নগ্ন করে তারা সুরতহাল রিপোর্ট তৈরি করে। ইয়াসমিন কোনো 4 বছরের বাচ্চা ছিল না, তার বয়স ছিল 14-15-এর আশেপাশে। বয়স যাই হোক না কেন, কোনো লাশকেও নগ্ন করার অধিকার, নগ্ন করে ফেলে রাখার অধিকার কারণেই এই নিউজটা খুব দ্রুত আশেপাশের মানুষের কাছে ছড়িয়ে পড়ে যে পুলিশ মানুষের সামনেই একটা মেয়েকে নগ্ন করে ফেলেছে। মানুষ ক্ষোভে ফুঁসতে শুরু করে। একে তো ইয়াসমিনকে পুলিশই রাতে নিয়ে গিয়েছিল, আর এখন লাশকে এভাবে নগ্ন করা হচ্ছে দেখে গুঞ্জন উঠতে শুরু করে যে পুলিশই ইয়াসমিনকে মেরে ফেলেছে। এখন অবধি হয়তো আপনাদের লাগছে যে দিস ইজ এ প্রিটি সিম্পল কেস, মেবি হয়তো এটা পুলিশের পেন মার্ডার কেস, হয়তো পুলিশ করেছে, অথবা পুলিশ ইয়াসমিনকে অন্য কারো হাতে তুলে দিয়েছে অ্যান্ড মার্ডার করার জন্য। বাট অ্যাজ আই অলওয়েজ সে, সামটাইমস রিয়েলিটি ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, কারণ দ্য অ্যাকচুয়াল স্টোরি ইজ ওয়ে ডার্কার দ্যান ইউ থিঙ্ক। দফাদার আহম্মদ আলী যে ডায়েরিটা করেছিল সেটার নাম্বার ছিল 958। তার ঠিক 5 মিনিট আগে পুলিশের দ্বারাই আরেকটা ডায়েরি করা হয়েছিল,
957 নম্বর ডায়েরিটা করেছিল সেই 3 জন, এএসআই মইনুল হক, কনস্টেবল আব্দুস সাত্তার এবং ড্রাইভার অমৃতলাল। ডায়েরিতে তারা লিখে যে 10 মাইল মোড়ে জটলা দেখে তারা সেখানে একটা মেয়েকে পায়। মেয়েটার কাছে টাকা পয়সা কিচ্ছু ছিল না। সেখানে উপস্থিত লোকেরা তাদেরকে অনুরোধ করে মেয়েটাকে দিনাজপুর অবধি পৌঁছে দেওয়ার জন্য। সেখানে লোকেদের অনুরোধেই মেয়েটাকে তারা গাড়িতে তোলে। মেয়েটাকে নিয়ে আসার সময় হঠাৎ মেয়েটা চলন্ত গাড়ি থেকে লাফ দেয়। পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে পেছনে আসলে দেখতে পায় যে মেয়েটা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। মেয়েটাকে নিয়ে যখন তারা হাসপাতালে যেতে ধরে তখন পথেই মেয়েটা মারা যায়। এই অবস্থায় তারা কি করবে কিছু বুঝতে না পেরে মেয়েটার লাশ ব্রাক অফিসের রাস্তার পাশেই ফেলে চলে আসে। পুলিশ স্টেশনে এসে তারা থানার ডিউটি অফিসারকে ঘটনাটা জানায়। ডিউটি অফিসার পুলিশ সুপারকে ফোন করে জানালে পুলিশ সুপার একটা ডায়েরি করতে বলে। আর সেই কথা মোতাবেকই দফাদার আহমদ আলী ঠিক 5 মিনিট আগে তারা ডায়েরিটা করে ফেলে। কিন্তু আসলেই কি ঘটেছিল সেই 3 ঘন্টায়? মেয়েটা কি গাড়ি থেকে লাফ দিয়েছিল? আর দিলেও কেন দিয়েছিল? লেটস সি। এএসআই স্বপন আর জাহাঙ্গীর মিলে যে সুরতহাল রিপোর্ট তৈরি করেছিল সেখানে শেষে তারা অ্যাড করে আরও একটা লাইন। সেটা হলো যে লাশ দেখে মনে হচ্ছে কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে। তারপর তারা লাশের পোস্টমর্টমের জন্য দিনাজপুরের জেনারেল হসপিটালে লাশটা পাঠিয়ে দেয়। অ্যান্ড হ্যার ইজ ওয়ান ক্যাচ, লাশের সব কিছুই তারা আলামত হিসেবে সংগ্রহ করে, কিন্তু একটা জিনিস তারা সংগ্রহ করে না। সেটা হলো মেয়েটার জামা কাপড়গুলিকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়। সময় তখন সকাল 9টা। দিনাজপুরের জেনারেল হাসপাতালে লাশ পৌঁছে গেছে। পোস্টমর্টমের দায়িত্ব পড়ে শিশুরোগ বিশেষজ্ঞ মোহাম্মদ মহসিনের উপর। বেওয়ারিশ লাশ হিসেবে দুপুর 2টার মাঝেই তার পোস্টমর্টম হয়ে যায়। রিপোর্টে মহসিন লিখে মেয়েটার মাথায় আঘাতের চিহ্ন আছে, ফুসফুস হৃৎপিণ্ড সব কিছু স্বাভাবিক, হাতে পায়েও কিছু ছাল উঠে গেছে, হয়তোবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মেয়েটার মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন আসে, পুলিশের সাথে ভ্যানে যাওয়ার সময় উঁচু জায়গাটা আসলে কোথায়? পুলিশের নিজেদের ডায়েরির কথাও যদি ধরি তাহলে গাড়ি থেকে ইয়াসমিন লাফ দিয়েছিল, কিন্তু প্রশ্ন থেকে যায় পুলিশের গাড়ি আসলে কতটুকু উঁচু? ডাক্তার মহসিনের থেকে রিপোর্ট নিয়েই পুলিশ দ্রুত আঞ্জুমানে মফিদুলের একজন কর্মচারীকে ডেকে তার হাতে ইয়াসমিনের লাশটা তাকে তাড়াতাড়ি বেওয়ারিশ লাশ হিসেবে কবর দিয়ে দিতে বলে। অ্যান্ড এগেন আই নো সাম অফ ইউ মাইট নট নো দ্যাট আঞ্জুমানে মফিদুল আবার কী জিনিস। আঞ্জুমানে মফিদুল একটা অর্গানাইজেশন যেখানে বেওয়ারিশ লাশের দাফন কাফনের কাজটা বিনামূল্যে এবং সঠিক প্রসেসের মধ্যে দিয়ে করা হয়। বাট 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 বেচারি ইয়াসমিনের ভাগ্যে হয়তো ডিউ প্রসেস বলতে আসলে তেমন কিছু ছিল না। তাকে কোনো রকমের জানাজা ছাড়াই, কোনো ধরনের গোসল ছাড়াই দাফন করে ফেলা হয়। ও সেটাকে দাফন না বলে মাটি চাপা বলা উচিত। আর এটা তো স্পষ্টই বুঝতে পারছেন যে পুলিশ সদস্যরা শুধুমাত্র লাশটিকে না, তারা চাপা দেওয়ার চেষ্টা করছিল কোনো একটা ইনফরমেশন। কিন্তু কী সেই ইনফরমেশন? মানুষের মুখ আর কতক্ষণ চেপে ধরে রাখা যায়? দিনে দিনে এই খবরটা মানুষের মুখে মুখে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। কয়েকটা ছোটোখাটো লোকাল পেপারেও নিউজটা ছাপা হয়ে যায় যে পুলিশের হেফাজতে মারা গেল একটি কিশোরী মেয়ে। আর মৃত মেয়েকে জনগণের সামনেই নগ্ন করা হয়েছে জেনে জনগণের ক্ষোভ আরও বেড়ে যায়। ছোটোখাটো অল্প বিস্তর আন্দোলনও সেই দিনে শুরু হয়ে যায়। যে পুলিশ সদস্যরা বুঝতে পারে যে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে। তারপর তারা যা করে তা শোনার পর রীতিমতো আপনার মুখে থুতু চলে আসবে। রাতারাতি তারা ইয়াসমিনকে দেহ ব্যবসায়ী পতিতা বানিয়ে ফেলে। একদিনের মাঝেই সব জায়গায় নিউজ ছড়িয়ে পড়ে যে ইয়াসমিন ছিল একটা দেহ ব্যবসায়ী পতিতা। দিনাজপুর রেল স্টেশনের মালগুডাউন, সেখানে 4 জন দেহ ব্যবসায়ী পতিতা থাকত। মরিয়ম বেগম, সুলতানা আক্তার, বানু বেগম আর মর্জিনা খাতুন। গত কয়েকদিন ধরেই বানু এখানে নেই। 25শে আগস্ট দুপুরবেলা হঠাৎ করেই কয়েকজন পুলিশ সদস্য মালগোডাউনে চলে আসে আর মরিয়ম, সুলতানা, মর্জিনাকে আটক করে ফেলে। তারা তাদেরকে ইয়াসমিনের ছবি দেখিয়ে বলে যে তাদেরকে সাংবাদিকের সামনে গিয়ে বলতে হবে যে এটা তাদের সাথী বানুর ছবি। কিন্তু পুলিশের ধমকাধমকিতেও তারা কেউ এই কথা বলতে রাজি হয় না। তখন তাদেরকে ধরে রীতিমতো জোর করে পুলিশের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে প্রচণ্ড ভয়ভীতি দেখানো হয় যে সাংবাদিকদের সামনে এই কথা না বললেই তাদেরকে আজীবন জেলে ভরে রাখা হবে, কোনো দিনও তারা এটা থেকে মুক্তি পাবে না। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এটা বলতে রাজি হয়। তারপর ডিবি অফিস থেকে তাদেরকে এসপির অফিসেও নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের থেকে এই কথার স্বীকারোক্তি নেওয়া হয়। এখন বাকি প্রচার করা। পরদিন 26শে আগস্ট
দিনাজপুর প্রেস ক্লাবের সেক্রেটারি কামরুল হুদা আর তার আরও কিছু সাংবাদিক প্রেস ক্লাবের সামনে বসেই গল্প করছিল। ঠিক হঠাৎ সেই মুহূর্তেই দিনাজপুরের এসপি তার গাড়ি থামিয়ে সাংবাদিক কামরুল হুদাকে জানায় যে মেয়েটার লাশ পাওয়া গিয়েছিল সেই মেয়েটা আসলে পতিতা বানু। এক কথায় ওটা একটা পতিতার লাশ। শুধুমাত্র তার এই কথার উপর ভিত্তি করেই বেশ কিছু পত্রিকা এটা ছেপে দেয়। কিন্তু আরেকটু ভালো মতো প্রচার করার জন্য তখনকার এসপি ডিটেকটিভ ব্রাঞ্চে সকল পতিতাদের এনে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। বিভিন্ন পত্রিকায় তারা ফলাও করে প্রচার করে যে রাতের বধূ বানুর লাশ উদ্ধার। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে অরিজিনাল বানু কোথায়? তারও তো কোথাও না কোথাও থাকার কথা। 27 আগস্ট দুপুরবেলা দিনাজপুরের রেল স্টেশনে একটা 20 বছরের মেয়ে এসে নামার সাথে সাথেই পুলিশ এসে তাকে ঘিরে ধরে এবং তাকে 54 ধারায় গ্রেফতার করে ফেলে আর গোপনে জেলখানায় বন্দি করে রাখে। আর এই মেয়েটাই ছিল বানু। অ্যান্ড এগেইন হয়তো আপনাদের মধ্যে অনেকেই 54 ধারা সম্পর্কে না জানতে পারেন। সো বেসিক্যালি 54 ধারা হলো সিআরপিসির একটা ধারা, যেটা দিয়ে পুলিশ যে কাউকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করে ফেলতে পারে। সহজ করে বললে পুলিশ শুধুমাত্র সন্দেহের বশেই আপনাকে গ্রেফতার করতে পারে। এইটা আসলে আইন কম হাতিয়ার বেশি। এই আইনেরও একটা ব্যাক স্টোরি আছে। এই আইনটা বানিয়েছিল ব্রিটিশরা তাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করার জন্য। ওকে, কামিং ব্যাক টু দ্য টপিক। বানুকে আটকে রেখে সব জায়গায় তারা ইয়াসমিনের লাশকেই পতিতা বানুর লাশ হিসেবে প্রচার করতে শুরু করে। পুলিশের সেই লোকেরা হয়তো ভেবেছিল লাশকে কোনোভাবে পতিতা প্রমাণ করে গেলে জনগণের ক্ষোভ হয়তো কমে যাবে, একটা পতিতার জন্য হয়তো বা কেউ রাস্তায় নামবে না। বাট লিটল ডিড দে নো দ্যাট ওয়াজ দেয়ার ওর স্টেপ, লাইক ইট ওয়াজ নিজের পায়ে নিজেই কুড়াল মারা। 26 আগস্ট বেশ কিছু নিউজ পেপারে এই নিউজ ছাপানোর পর জনগণ পুরো উল্টোই করে বসে। কেউই এই নিউজ বিশ্বাস করে না। এই ফেক নিউজ এত বাজেভাবে তাদের উপর ব্যাকফায়ার করে যে জনতা সেই দিনই 5টা নিউজ পেপার অফিসে আগুন দিয়ে দেয়। এমনকি কাছের একটা পুলিশের ফাঁড়িতেও তারা আগুন ধরিয়ে দেয়। আন্দোলনে আস্তে আস্তে বড় হতে শুরু করে। আন্দোলনে মানুষকে মাইকিং করে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছিল, কিন্তু কোতোয়ালি থানা থেকে কিছু পুলিশ এসে সেই মাইকটা ভেঙে দেয়। কিন্তু তবুও দিনাজপুরের রামনগর মোড়ে সন্ধ্যার সময় কয়েক হাজার মানুষ জমা হয়ে যায়। সেখানেই তারা ইয়াসমিনের গায়েবানা জানাজা পড়ে। জানাজা শেষে তারা সবাই কোতোয়ালি থানা ঘেরাও করে। তারপর সারা রাত তারা থানা ঘেরাও করে রাখে। থানার সামনেই পুলিশের সাথে জনগণের কয়েক দফা সংঘর্ষ হয়, কিন্তু পুলিশের দ্বারা ইয়াসমিনের হত্যার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ চলতেই থাকে। 27 তারিখ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এইবার আরও 4টি পুলিশের ফাঁড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের 4টি ভ্যান আগুনে পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বিভিন্ন সংগঠন সবাই প্রতিবাদ করতে শুরু করে। সরকারি অনেক অফিসে আক্রমণ করা হয়, এমনকি উপজেলা ইউনোয়ের অফিস পর্যন্ত ভাঙচুর করা হয়। সুযোগে কাস্টমস অফিসের মালামাল পর্যন্ত সবকিছু লুট করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমন অবস্থা দেখে সরকার একদম ফুল কারফিউ জারি করে, কিন্তু কারফিউকে কেউ আমলে নেয় না। বিক্ষোভ মিছিল আন্দোলন যেন আরো বাড়তেই থাকে। লোকজন এমনই বিক্ষুব্ধ ছিল যে তারা মিছিল তো করেছেই, পুলিশ ফাঁড়িতে আগুনও দিয়েছিল। আন্দোলনের দিনগুলো খুব ভয়াবহ ছিল। যেমন আমরা 71 দেশ স্বাধীন করি, ঠিক সেই ধরনেরই একটা চরম আন্দোলন হয় সারা দেশেই। আমি অনির্দিষ্ট সময়ের জন্য সে সময় হরতাল আহ্বান করেছিলাম। হরতালে সাড়া দিয়ে জনগণ রাস্তায় নেমে এসেছিল। আন্দোলনের সবচেয়ে ভালো বর্ণনা পাওয়া যায় মাহবুব আলীর একটা লেখা থেকে। তিনি অনেকটা বর্ণনা দিয়েছেন যে সবথেকে বেশি আন্দোলন হয়েছিল লিলির মোড় এলাকায়। ওখানে পুলিশকে ওপেন ফায়ারের নির্দেশ দেওয়া ছিল। পুলিশ নির্বিচারে গুলি চালাতে শুরু করে। শুরুতেই কাদের নামের একটা লোক মারা যায়, তারপর শামু নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়, কিন্তু গুলি খেয়েও সে বেঁচে ছিল। পুলিশ এসে তাকে বুকে লাথি মেরে টেনে হিঁচড়ে তাদের ভ্যানে তুলে ফেলে। আন্দোলনকারী অনেকেই এসে তখন শামুকে ছেড়ে দিতে বলে, তাকে হাসপাতালে নিতে হবে, কিন্তু পুলিশের কয়েকজন তার বুকে পা দিয়ে চেপে ধরে রাখে, আর এতেই সে ওখানে মারা যায়। তারপর বস্তির একটা শিশুও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এভাবে এক এক করে মারা যায় টোটাল 7 জন, যাদের মাঝে শুধুমাত্র এই 3 জনেরই সঠিক তথ্য পাওয়া যায়। বাকিদের লাশও গুম করে ফেলা হয়েছে, তাদের কোনো খবরই কোথাও পাওয়া যায় না। এই 7 জনের সংখ্যাটা যে কতটুকু সত্যি সেটা নিয়েও অনেকের সন্দেহ আছে। তবে আহত হয়েছিল কম করে হলেও 300 মানুষ।
এইবার ঘটনা আর শুধুমাত্র দিনাজপুরে থাকে না, এই আন্দোলনের রেশ সারা দেশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে, স্পেশালি দিনাজপুরের বার অ্যাসোসিয়েশন থেকে প্রেশার আসতে শুরু করে। ইয়াসমিনের লাশ আবার কবর থেকে উঠিয়ে আবার পোস্টমর্টম করে পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করার জন্য দাবি জানানো হয়। এছাড়া জনগণকে শান্ত করার আর কোনো রাস্তা নেই। বাধ্য হয়ে দিনাজপুরের ডিসি লাশ আবার উঠিয়ে পোস্টমর্টেম করার জন্য রাজি হন। তখন তিনি দিনাজপুরের ম্যাজিস্ট্রেট সেলিনা শাহাদতকে আদেশ দেন যে 28 তারিখের মধ্যেই লাশ উঠিয়ে আবার পোস্টমর্টেম করতে হবে। ডিসির নির্দেশ মতো 28 তারিখ সকালেই সেলিনা শাহাদত তার কাজ শুরু করে দেন। তিনি লাশ ওঠানোর কাজের জন্য দিনাজপুরের থানা থেকে পুলিশ ফোর্স কল করেন, কিন্তু পুলিশ নানা রকম অজুহাত দেখিয়ে গড়িমসি করতে শুরু করে। সেই দিন দুপুর 2টা পর্যন্ত অপেক্ষা করার পরও একটা পুলিশ সদস্যও সেলিনা শাহাদতকে সাহায্য করতে আসে না। তখন সেলিনা শাহাদত বিজিবি এর সাথে যোগাযোগ করেন এবং 1 ঘন্টার মাঝেই 2 গাড়ি ভর্তি বিজিবি সদস্য সেখানে চলে আসে। তাদের সাহায্য নিয়েই সেলিনা শাহাদত সাথে আরও বেশ কিছু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের লোকজন লাশ তোলার কাজ শুরু করে দেয়। কিন্তু এর মাঝেই চলে আসে আরেকটা টুইস্ট। হঠাৎ কোথা থেকে একটা শাড়ি পরা মধ্যবয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে এসে সেলিনা শাহাদতের সামনে লুটিয়ে পড়ে। ধানমন্ডির 1 নম্বর সড়কে 13 নম্বর বাসা। সেখানেই থাকে আবুল আহসানের ছোট্ট ফ্যামিলি। স্ত্রী আর নিজের একমাত্র ছেলে দীপকে নিয়ে তাদের খুব সুন্দর সংসার। আবুল আহসান ইউএসএ এর ইনফরমেশন ডিপার্টমেন্টে চাকরি করে, আর স্ত্রী একটা স্কুলের টিচার। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করার কারণে একটা ঝামেলা হয়ে যায় তাদের ছেলেকে নিয়ে। সারাদিন ছেলেকে দেখাশোনা করার মতো কোনো মানুষ নেই। আবুল আহসানের এই সমস্যার কথা জানতে পারে তার শাশুড়ি ওয়াহিদা খাতুন। ওয়াহিদা খাতুনের বাড়িও দিনাজপুর, তিনি সেখানেই থাকেন। নিজের নাতির দেখাশোনা করার জন্য তিনি কাজের মেয়ে খুঁজতে থাকেন। এইদিকে দিনাজপুরে থাকে মধ্যবয়স্ক এক মহিলা শরীফা বেগম। তারও বেশ সুন্দর সাজানো সংসার, 1 ছেলে আর 1 মেয়ে। এর মাঝেই হঠাৎ তার স্বামী ইমাজ মিয়া তাকে তালাক দিয়ে ছেলে মেয়েকে ছেড়ে ভারতে চলে যায়। 2 ছেলে আর মেয়েকে নিয়ে শরীফা বেগম একদম সাগরে পড়ে যায়। চারদিক থেকে অভাব তাকে ঘিরে ধরে। তখন তার মেয়ে ক্লাস 5-এ পড়ে। মেয়েটা পড়াশোনায় খুবই আগ্রহী, কিন্তু মায়ের পক্ষে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া যাওয়া এখন আর সম্ভব না। ঠিক এই সময়ই শরীফা বেগমের সাথে দেখা হয় ওয়াহিদা খাতুনের। ওয়াহিদা খাতুন শরীফা বেগমকে প্রস্তাব দেয় তার মেয়েকে আবুল আহসানের বাসায় দিয়ে দেওয়ার জন্য। এতে যে সে টাকা পাবে তাতে মা আর মেয়ে বেশ ভালোই চলতে পারবে। কিন্তু মেয়ে কোনোভাবেই রাজি হয় না। আর এই মেয়েটাই ছিল ইয়াসমিন। মায়ের আকুতি মিনতিতে ইয়াসমিন ধানমন্ডির আবুল আহসানের বাড়িতে কাজ করতে যেতে রাজি হয়, কিন্তু একটা শর্ত, যে সেখানে কাজ করে যে টাকা সে ইনকাম করবে সেই টাকার একটা অংশ তার মাকে আলাদা করে তুলে রাখতে হবে। ইয়াসমিন আবার যখন ফিরে আসবে তখন সেই টাকা দিয়ে আবার তাকে স্কুলে ভর্তি করতে হবে। শুধুমাত্র এই শর্তেই ইয়াসমিন ধানমন্ডি যেতে রাজি হয়। আবুল আহসানের বাড়িতে তার একটা মাত্র কাজ ছিল, সেটা হলো তার ছেলেকে দেখাশোনা করে রাখা, তাকে স্কুলে দিয়ে আসা আর সময় মতো স্কুল থেকে নিয়ে আসা। এভাবেই তার দিন যেতে থাকে। 1 মাস 2 মাস করে 3 বছর পার হয়ে যায়। নানা অজুহাতে ইয়াসমিনের আর বাড়ি ফেরা হয় না। অনেক দিন ধরেই তার মাকে দেখা হয় না। মায়ের জন্য তার মনটা আকুপাকু করতে থাকে। ইয়াসমিন আবুল আহসানকে কথা জানায়। তখন সে জানায় যে সামনের দুর্গাপূজার ছুটি আছে, তার আগে যাওয়া আসলে সম্ভব না। কিন্তু ইয়াসমিনের আর ভালো লাগে না, তাই একদিন সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। 23 আগস্ট দুপুর 2:30টায় ইয়াসমিন আবুল আহসানের ছেলে দীপকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য বের হয়, কিন্তু সে আর স্কুলে যায় না। স্কুলে না গিয়ে ইয়াসমিন চলে যায় সোজা গাবতলী বাস স্টেশনে। ইয়াসমিনের কাছে তখন টাকা পয়সা কিছুই ছিল না, একদম খালি হাতেই সে বাস স্ট্যান্ডে যায়। সেখানে 2জন বয়স্ক ব্যক্তির কাছে সে সাহায্য চায় দিনাজপুর যাওয়ার জন্য। সহায় সম্বলহীন গরিব মেয়ে বিবেচনা করে তারা তাকে নিয়ে যায় হাসনা এন্টারপ্রাইজের বাসের সুপারভাইজার খুরশেদ আলমের কাছে। খুরশেদ আলম তাদের রিকোয়েস্টের কারণে বিনা ভাড়াই ইয়াসমিনকে নিয়ে যেতে রাজি হয়। ইয়াসমিনকে প্রথমে সে ইঞ্জিনের সামনের সিট যেটা থাকে সেইখানে বসায়, কিন্তু সেইখানে একটা ছেলে তাকে ডিস্টার্ব করতে শুরু করে। এটা সে খেয়াল করে নিচে থেকেই সে তাকে বাসের পেছনের সিটে একটা ছেলের সাথে বসিয়ে দেয়। আর এই ছেলেটাই সেই জয়ন্ত। আর তারপর কি হয়েছিল ইউ অলরেডি নো দ্যাট। নিজের মেয়ের নিখোঁজ হবার খবর পৌঁছে যায় শরীফা বেগমের কাছেও। এদিকে আবার একই বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে, এটা নিয়ে দিনাজপুর উত্তাল। শরীফা বেগমের মনটা কেমন জানি করতে শুরু করে। সে দৌড়ে ছুটে যায় ওয়াহিদা খাতুনের কাছে। সেখানে ওয়াহিদা খাতুনের ছেলে কামরুল তাকে নিয়ে যায় একটা পত্রিকা অফিসে।
সেখান থেকে এসে জানতে পারে যে সেলিনা শাহাদত শেখ জাহাঙ্গীর কবরস্থানে সেই মেয়েটার লাশ উঠাচ্ছে। এইটা যেন তার নিজের মেয়ে না হয়, শুধুমাত্র এই 1 ফুট আশা নিয়ে শরীফা বেগম ছুটে যায় সেই কবরস্থানে। এসে সেলিনা শাহাদতের সামনে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করে। একবার সে লাশের মুখটা দেখতে চায়, আর লাশের মুখটা খোলা মাত্রই শরীফা বেগমের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার সামনেই তার মেয়ের বিভৎস বিকৃত লাশ পড়ে আছে। শরীফা বেগমের আর্তনাদে পুরো কবরস্থান কেঁপে ওঠে। সেলিনা শাহাদত তাকে শান্ত করে তার কাজ শুরু করে। লাশ উঠিয়ে আবার নতুন করে লাশের সুরতহাল করা হয়। তারপর আবার নতুন করে পোস্টমর্টেমের জন্য দিনাজপুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এবার তিনি পোস্টমর্টেমের জন্য শক্তিশালী একটা মেডিকেল টিম তৈরি করেন। টিমের জন্য রংপুর মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার মতলুব আহমদকে আনা হয়, আর তার সাথে আরও 2 জনকে আনা হয়, যাদের মধ্যে একজন ফরেনসিক মেডিসিন এক্সপার্ট। কিন্তু এই মেডিকেল বোর্ড গঠন এবং তাদের দিনাজপুর অফিসিয়াল প্রসেসের মধ্যে নিয়ে আসতেই লেগে যায় আরও 2 দিন। এই 2 দিন লাশটা দিনাজপুর মেডিকেলের ডেড হাউসে ফ্রিজিংয়ে সিলগালা রুমে রাখা ছিল। 30 আগস্ট বিকাল 4টা শুরু হয় নতুন এই মেডিকেল বোর্ডের পোস্টমর্টেমের কাজ। কিন্তু পোস্টমর্টেম শেষে ডাক্তাররা এমন একটা নির্মম আর ভয়াবহ কিছু তথ্য দেয় যা জানার পর যে কোনো সুস্থ মানুষেরও আত্মা কেঁপে উঠবে। তারা বর্ণনা দেয় মেয়েটার জিহ্বা তার দাঁত দিয়ে কামড়ে ধরা ছিল, সেই সাথে গলায় আর ঘাড়েও ক্ষতচিহ্ন আছে। স্পষ্টই বোঝা যায় যে তাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে। তার চেয়েও ভয়াবহ তথ্য, ইয়াসমিনের প্রাইভেট পার্টটা স্বাভাবিকের চেয়ে 3 আঙ্গুল পরিমাণ প্রশস্ত অবস্থায় পাওয়া যায়, আর সেখানে রক্ত জমাট বাঁধা অবস্থায় ছিল। মাথার পেছনেও গুরুতর আঘাতের চিহ্ন আছে। ফাইনাল রিপোর্টে মেডিকেল বোর্ড বলে ইয়াসমিনকে প্রথমে ধর্ষণ করা হয়, মৃত্যুর জন্য তার মাথায় আঘাত করা হয়, আর তাতে মৃত্যু না হলে তাকে গলা টিপে মেরে ফেলা হয়। এদিকে 28, 29, 30 আগস্ট আন্দোলন আর জনবিক্ষোভ বাড়তেই থাকে। আন্দোলনে মৃত মানুষের লাশ গুম করা, পুলিশের গুলিতে বস্তির শিশুর মৃত্যু, তার উপর ইয়াসমিনকে পতিতা বানানোর চেষ্টা, এসব কারণে মানুষের ক্ষোভ এতটাই বেড়ে যায় যে মানুষ রীতিমতো পুলিশকে দেখলেই শত্রু ভাবতে শুরু করে। হয়তো এই কারণেই সেলিনা শাহাদতের পুলিশকে কল করার পরেও কোনো পুলিশ তাকে সাহায্য করতে নিজের ইউনিফর্ম পরে কবরস্থানে যাওয়ার সাহস পায়নি। দিনাজপুর 3 দিন কোথাও একটা পুলিশ সদস্যকেও রাস্তায় দেখা যায়নি। পুরো জেলাটাই যেন সম্পূর্ণ পুলিশ শূন্য হয়ে পড়ে। পুলিশের বদলে সব জায়গায় বিজিবি ডিউটি পালন করতে থাকে। দিনাজপুর জেলার পুলিশ সুপারকে বদলি করে ফেলা হয়, সেই সাথে কয়েকটা থানার 105 জন পুলিশকেও বদলি করে ফেলা হয়। বাট হিয়ার ইজ ওয়ান ক্যাচ, এক্সিস্টিং গভর্নমেন্ট এইখানেই খুব বড় একটা ভুল করে বসে। সরকার থেকে একটা প্রেস নোট রিলিজ করা হয়। প্রেস নোটে তারা অভিযুক্ত পুলিশ সদস্যদের বাঁচানোর চেষ্টা করে। সেখানে পুলিশ সদস্যদের ডায়েরি, অর্থাৎ সেই 957 নম্বর ডায়েরির কথাই লেখা হয় যে ইয়াসমিনের মৃত্যুর কারণ পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়া। অ্যান্ড দিস ইজ নট ওভার। সেই এলাকার এমপি খুরশিদ জাহান হক একটা কথাও এই টপিক নিয়ে বলেনি। শি ওয়াজ টোটালি সাইলেন্ট অন দিস টপিক, না ইয়াসমিনকে নিয়ে, না আন্দোলনে মারা যাওয়া মানুষদেরকে নিয়ে। এই কারণেই দিনাজপুরের বার অ্যাসোসিয়েশন থেকেও তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। চেহারা দেখে ইউ মাইট হ্যাভ অলরেডি গেসড দ্যাট শি ইজ দ্য সিস্টার অফ ফর্মার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া। ওই সময়টাতে খালেদা জিয়া বেইজিংয়ে জাতিসংঘের বিশ্ব নারী সম্মেলনে চলে যায়, যেখানে মানুষ আশা করেছিল তিনি দিনাজপুরে যাবেন, ইয়াসমিনের মা আর আন্দোলনে মারা যাওয়া মানুষের পরিবারের পাশে দাঁড়াবেন। কিন্তু তিনি তা না করে বেইজিংয়ে আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে চলে যান, যার কারণে তাকে নিয়ে প্রচুর সমালোচনা করা হয়। আর এই সমালোচনার সুযোগ শেখ হাসিনাও নিয়েছিলেন। খালেদা জিয়া দিনাজপুরে না গেলেও শেখ হাসিনা ঠিকই দিনাজপুরে যান। সেখানে তিনি বিরোধী দলের নেত্রী হিসেবে সরকারের অনেক সমালোচনা করেন। এটা নিয়ে আমার কিছু পার্সোনাল অপিনিয়ন আছে, হুইচ আই উইল বি গিভিং লেটার ইন দিস ভিডিও। তো লেটস কন্টিনিউ। সরকারের নির্লিপ্ততা, গাবাচানোর চেষ্টা, সেই সাথে বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা আন্দোলনকে প্রচণ্ড রকম ফুয়েলিং করতে শুরু করে। কোনোভাবেই পরিস্থিতি শান্ত হচ্ছে না দেখে রাজশাহী বিভাগীয় কমিশনার ঘোষণা দেন যে দিনাজপুরের পুলিশ সুপার, ডিসি, কোতোয়ালি থানার যত পুলিশ সদস্য আছে সবাইকে প্রত্যাহার করা হবে আর দোষী পুলিশদেরকে গ্রেফতার করা হবে। আর এই ঘোষণার পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। শুরু হয় কেসের কার্যক্রম। কিন্তু কেসের মাঝেও আসামিরা এমন কিছু করে যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। ইয়াসমিনের ধর্ষণে পুরোটা দোষ ঢেলে দেওয়া হয় জয়ন্তর ঘাড়ে। হ্যাঁ, ইয়াসমিনের সাথে একই বাসে জার্নি করা সেই কলেজের ছেলে জয়ন্ত।
বগুড়া জোনের সিআইডি অফিসার এএসপি মাহফুজুর রহমান এই কেসের তদন্তভার গ্রহণ করেন। তিনি 44 জন সাক্ষীর জবানবন্দি নিয়ে টোটাল 9 জনকে আসামি করে মামলা তদন্ত চালিয়ে নিয়ে যান। এই 9 জনের মাঝে দিনাজপুরের পুলিশ সুপার থেকে শুরু করে পোস্টমর্টেম করা রিপোর্টের ডাক্তার, এএসআই জাহাঙ্গীর, ইয়াসমিনের লাশকে জনসমক্ষে নগ্ন করে সুরতহাল তৈরি করা স্বপন কুমার পর্যন্ত একদম সবাই ছিল। অ্যাজ ইউ নো, আমাদের জাস্টিস সিস্টেমটা অনেক স্লো একটা প্রসেস, তাই সব কিছুই অনেক স্লো চলতে শুরু করে। বিচার প্রক্রিয়া আরেকটু ফাস্ট করার জন্য হাইকোর্টের নির্দেশে মামলাটা তখন দিনাজপুর থেকে রংপুরে ট্রান্সফার করা হয়। যখন ট্রান্সফার করা হয় তখন সময়টা 20/8/1996। হ্যাঁ, ইতিমধ্যে 1 বছর পার হয়ে গেছে। এর মাঝে বেশ কিছু আইনি ঝামেলাও চলে আসে, যার কারণে আসামিদেরকে 2টা গ্রুপে ভাগ করে 2টা আলাদা কোর্টে আলাদা আলাদা চার্জশিট তৈরি করে তাদের বিচারের ব্যবস্থা করা হয়। ফাইনালি অনেক চড়াই উতরাই শেষে মামলার কোর্ট হিয়ারিং শুরু হয়। কিন্তু কোর্ট হিয়ারিংয়ে প্রধান 3 জন আসামি যা বলে তাতে পুরো মামলার ঘটনাই ঘুরে যায়। দে কালেকটিভলি সে দ্যাট 23শে আগস্ট রাতে তারা 10 মাইল মোড়ে যায়নি, তাদের কোনো পেট্রোল রেডি ছিলই না, না তারা দিনাজপুরে আসছিল, না তারা কোনো মেয়েকে মাঝপথে উঠিয়েছে। আই নো আপনারা এখন ভাবতেছেন তাইলে এতক্ষণ কি শুনলাম। আই অলওয়েজ সে রিয়েলিটি ইজ অফেন স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। 25শে নভেম্বর 1996 রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে জজ আব্দুল মতিন এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করেন। এই কোর্টের প্রধান আসামি সেই 3 জন অভিযুক্ত পুলিশ সদস্য, বাকিদের বিচার হবে অন্য কোর্টে। এবার সাক্ষী টোটাল 44 নয় 54 জন। এক এক করে তাদের বিরুদ্ধে সাক্ষী আসতে শুরু করে। সেই চায়ের দোকানদার জবেদ আলী থেকে শুরু করে পতিতা মরিয়ম, মর্জিনা, সুলতানা, অলমোস্ট সবার সাক্ষী আসামিদের বিরুদ্ধে যেতে শুরু করে। বাট এইখানে সবচেয়ে মেজর রোল প্লে করে সুকুমনির স্টেটমেন্ট। তখনও সকাল হয়নি, ভোরের আলো ফোটেনি। বাড়িতে টয়লেটের ব্যবস্থা না থাকায় জঙ্গলের ঝোপের ধারেই বাথরুম করতে বসেছিল সাঁওতাল সুকুমনি। ঝোপের আড়াল থেকে সে দেখতে পায় 3 জন পুলিশ সদস্যকে। একটা বস্তার মতো কিছু একটা ধরাধরি করে গাড়ি থেকে নামিয়ে রাস্তার ধারে তারা ফেলে দেয়, তারপর সোজা চলে যায়। এই একটা স্টেটমেন্টই সেই পুলিশের পুরো কথার ক্লোজার টেনে দেয়। এবার তারা তাদের করা ডায়েরি, 957 নম্বর ডায়েরি, সেই কথাটাই রিপিট করতে শুরু করে যে মেয়েটিকে তারা উঠিয়েছিল, কিন্তু মেয়েটি গাড়ি থেকে লাফিয়ে পড়ার কারণে মারা যায়। আই রিয়েলি ওয়ান্ডার হাউ মাচ স্টুপিড দে আর। যেখানে নিজেরাই ডায়েরি করেছে সেখানে নিজেরা একদম সেখানে ছিলই না, কোনো মেয়েকে ওঠায়নি, এসব বলে কিভাবে? এনিওয়ে, কোর্ট রেকর্ড সেস দে ডিড। তাদের এই গাড়ি থেকে লাফিয়ে পড়া থিওরির কাউন্টার দিতে আসে ডক্টর মতলুব আহমেদ। তিনি বলেন দ্য ডেথ ওয়াজ ডিউ টু অ্যাসফেক্সিয়া ফলোয়েড বাই ইন্টারক্রেনিয়াল হেমারেজ এজ এ রেজাল্ট অফ থ্রটলিং ফলোয়েড বাই হেড ইঞ্জুরি অ্যান্ড অলসো শি ওয়াজ রেপড হুইচ ওয়াজ অ্যান্টিমোর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। ইভেন প্রথম পোস্টমর্টেমের রিপোর্টেও অর্থাৎ ডক্টর মোহসিনের রিপোর্টেও এই তথ্য পাওয়া যায় ইয়াসমিনের 2 পায়ের গোড়ালিতে 1 ইঞ্চি পরিমাণ ঘষার কারণজনিত আঘাত ছিল। আর এইরকম ক্ষত শুধুমাত্র চিৎ করে শুইয়ে গলা টিপে মারার সময় হতে পারে। জীবন বাঁচানোর জন্য মরণাপন্ন মানুষ তখন মাটিতে পা আঁচড়ায়। পোস্টমর্টমে লেখা প্রত্যেকটা ইঞ্জুরির কোনোটাই আসলে গাড়ি থেকে লাফিয়ে পড়লে কখনোই হবে না। পাশাপাশি তার প্রাইভেট পার্টে 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা হয়ে গিয়েছিল। এবার আসামিরা তাদের লাস্ট কার্ডটা প্লে করে, সমস্ত দোষ চাপিয়ে দেয় জয়ন্তর উপর। তারা বলে গাড়িতেই জয়ন্ত ইয়াসমিনকে খুন করেছে। তবে তাদের এই কথা ধোপে টিকে না, কারণ বিচারক নিজেই বলে গাড়িতে কোনো ফিজিক্যাল ইন্টারকোর্স হয়ে থাকলে সেটা অবশ্যই উভয়ের সম্মতিতে হওয়া সম্ভব, আর সম্মতি হলে কখনো এই ধরনের ক্ষত হয়ে থাকবে না। তর্ক সাপেক্ষে যদি ধরেও নেওয়া যায় যে জয়ন্ত খুন করেছিল, তাহলে এই ক্ষত নিয়ে ইয়াসমিনের পক্ষে এত দূর জার্নি করা সম্ভব না। আর সাক্ষীরাও বলেছে বাস থেকে নামার পর জয়ন্ত আর ইয়াসমিন একসাথেই ছিল। জয়ন্ত ধর্ষণকারী হলে অবশ্যই এটা হতো না। এই সব কিছু বিবেচনা করে বিচারক আব্দুল মতিন তার রায়ে বলেন যে টোটাল 7 জন সাক্ষী বলেছে যে পুলিশ সদস্যদেরকে তারা ইয়াসমিনকে উঠিয়ে নিয়ে যেতে দেখেছে, তবে কেউই সরাসরি তাকে হত্যা করতে দেখেনি। তবে সাক্ষী সুকুমনি ভোরবেলা তাদেরকে লাশটা ফেলে দিতে দেখেছে। এছাড়াও সকল সাক্ষ্য প্রমাণ, পোস্টমর্টেম রিপোর্ট মিলিয়ে দেখা যায় এই 3 জন আসামি ছাড়া অন্য কারো পক্ষে এই কাজ করা সম্ভব না। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে খুন যদি করেও থাকে সেটা করেছে কোন জায়গায়, প্লেসটা কোথায় ছিল? হোয়ার ডিড দে অ্যাকচুয়ালি কমিটেড দ্যাট হিনিয়াস ক্রাইম? স্কুলের একটা বাচ্চা ছেলে 25 আগস্ট তার স্কুলের মাঠে খেলাধুলা করছিল। খেলতে খেলতে হঠাৎ সে একটা স্যান্ডেল খুঁজে পায়। স্কুলটা ছিল সাধনা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেউ খেয়াল করেনি যে ইয়াসমিনের লাশের পাশে শুধুমাত্র তার একটা স্যান্ডেল, আর একটা স্যান্ডেল নেই।
এই স্যান্ডেলটাই খুঁজে পায় সেই স্কুলের বাচ্চা। প্রশ্ন আসে যে ইয়াসমিনের লাশ রাস্তার পাশে পড়ে থাকলো, কিন্তু তার শুধুমাত্র একটা স্যান্ডেল স্কুলের মাঠে কিভাবে গেল? উত্তর, ইয়াসমিনকে তারা ধর্ষণ করেছিল সেই স্কুলের ভেতরে। শুধুমাত্র স্যান্ডেল না, স্কুলের এখানে রক্তের দাগ আর ভাঙা চুরিও পাওয়া যায়, যা সবই ইয়াসমিনের ছিল। আর সবচেয়ে স্ট্রং আর্গুমেন্ট হলো আসামি পক্ষ তাদের পক্ষে একটা সিঙ্গেল সাক্ষীও আনতে পারেনি। তাই সব কিছু বিবেচনা করে বিচারক আব্দুল মতিন রায় দেন তাদের প্রত্যেককে আমৃত্যু ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর এই রায় দেওয়া হয় 31শে আগস্ট 1997 সালে, অর্থাৎ ঘটনার প্রায় 2 বছর পর। বাট দ্য স্টোরি ইজ নট ওভার ইয়েট। আপিল এখনও বাকি। 3 জনই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে, কিন্তু হাইকোর্ট আগের সিদ্ধান্তই বহাল রাখে, অর্থাৎ আপিলে তাদের কোনো লাভ হয় না। তারপর হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধেই তারা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আবার আপিল করে। এর মাঝে ড্রাইভার অমৃতলাল জেলেই মারা যায়। অ্যাপিলেট ডিভিশনও বাকি 2 জনের মৃত্যুদণ্ডই বহাল রাখে। এবার একদম লাস্ট রায়, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। কিন্তু রাষ্ট্রপতিও তাদের এই ঘৃণ্য কাজের জন্য প্রাণ ভিক্ষা দেন নাই। ফাইনালি 2004 সালে, ঘটনার প্রায় 9 বছর পর এসআই মাইনুল আর কনস্টেবল আব্দুল সাত্তারের ফাঁসি কার্যকর হয়। কিন্তু বাকিদের আসলে শাস্তি বলতে তেমন কিছুই হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের পক্ষ নিয়ে প্রেস নোট রিলিজ করে পুলিশের সাফাই গিয়েছিল। ইয়াসমিনকে বানিয়েছিল পতিতা, ডাক্তার দিয়েছিল মিথ্যা সার্টিফিকেট, দিনাজপুরের পুলিশ সুপার আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি হলেও এদের কিন্তু কারো কোনো শাস্তি হয়নি। আন্দোলন না করলে হয়তো এগুলোও হতো না। একটা মেয়ের বিচারের জন্য আরও 60টা প্রাণ দিতে হয়, বাট স্যাডলি সেই 60টা প্রাণের বিচার কিন্তু আজও হয়নি। কিন্তু কি হয়েছে জানেন? সেই 7 জনের মাঝে সিরাজ নামের একটা গরিব রিক্সাওয়ালা ছিল। তার পরিবারের জন্য জনগণের থেকে ডোনেশন তুলে 1996 সালে একটা সঞ্চয়পত্র কেনা হয়েছিল, কিন্তু সেটাও 2004 সালে দিনাজপুরের জাতীয় সঞ্চয় ব্যুরোর 2 অফিসার গোপনে 1,88,000 টাকা আত্মসাৎ করে ফেলে। বাকি মৃতদের পরিবারের জন্য সরকার অনেক কিছু করার প্রমিস করেছিল, যার একটাও পূরণ হয়নি। যেমন আন্দোলনে নিহত শামুয়ের স্ত্রী ঠিক এই কথা বলে, সরকার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার কর্মসংস্থানের একটা ব্যবস্থা করবে, সেটাও তারা বাস্তবায়ন করতে পারেনি। এক কথায় সত্যি বলতে সেই 3 জন পুলিশ সদস্যদের ফাঁসি ছাড়া বাকি কারোরই তেমন কিচ্ছু হয়নি। অনেককে বদলি করা হয়েছে, অনেককে বরখাস্ত করা হয়েছে, কিন্তু এগুলো কি যথোপযুক্ত শাস্তি? যেখানে বিচারকের রায়ে স্পষ্ট উল্লেখ ছিল স্থানীয় প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত অলমোস্ট প্রত্যেকেই এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, বাট বেয়ারলি এনিথিং হ্যাপেন টু দেম। আর সেই মামলাগুলি এখনও চলমান আছে। ইটস বিন 29 ইয়ার্স, বাট দোজ কেসেস আর স্টিল পেন্ডিং। এরই সাথে ইয়াসমিনের মার্ডার কেস ক্লোজেস হেয়ার। But the video is not over yet. মানে অফিসিয়ালি ইটস ওভার, ইউ ক্যান স্কিপ নাও ইফ ইউ ওয়ান্ট, বাট ইউ উইল মিস সাম এডিশনাল ইনফো। এখন আমি এই কেস সম্পর্কে কিছু এডিশনাল ইনফো দেবো, সাথে আমার ব্যক্তিগত কিছু মতামত আর আমার কেস রিসার্চ প্রসেসের কিছু গল্প বলবো। লেটস স্টার্ট। 2023 সালে প্রথম আলোতে একটা নিউজ বের হয়, যেখানে টাইটেল থাকে সুমন ধর নামের একজন ডিরেক্টর ইয়াসমিনের এই ঘটনাটা নিয়ে একটা সিনেমা বানাবে। নাম আমি ইয়াসমিন বলছি। সিনেমার অ্যাক্ট্রেস হিসেবে ঠিক করা হয় বিদ্যা সিনহা মিমকে। এই নিউজের পর থেকে ডিরেক্টর সুমন আর মিমের নাম্বারে কয়েকটা আননোন নাম্বার থেকে কল আসতে শুরু করে। শুরুতে ইগনোর করলেও পরে কথা বলে জানা যায় নাম্বারটা ডিবি হারুনের। ডিবি হারুন এবং জায়েদ খান মিলে সিনেমা বানানোর বিরোধিতা করতে শুরু করে। সুমন ধর আর মিম দুজনকেই ডিবি অফিসে নিয়ে ডিরেক্টলি বলে দেওয়া হয় যে এই সিনেমা করা যাবে না, কারণ এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হবে। এই কেস বাংলাদেশের ইতিহাসে একটা ল্যান্ডমার্ক কেস। আমার মতে এই কেসটা যতটা না রেপ অ্যান্ড মার্ডার কেস, তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল কেস। বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি আপনি যদি দেখেন, আপনি দেখবেন সরকারকে বিব্রত করার মতো কিছু পেলেই অপোজিশন পার্টিগুলো উঠে পড়ে লাগে। বেশিরভাগই আসলে জাস্টিস সিক করাটা আসলে মুখ্য উদ্দেশ্য থাকে না, থাকে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা। ইয়াসমিনের কেসেও আপনি ঠিক তেমনটাই দেখবেন। ইয়াসমিনের ভাইয়ের হাতে ঠিক এইভাবে একটা পোস্টার ধরিয়ে দিয়ে তারা প্রচারণাও চালিয়েছিল। আর এইদিকে সরকারের তো ভুলের অভাব ছিল না। অবশ্য আমি এগুলোকে ভুল বলবো না, এগুলো আসলে এক ধরনের অপরাধ বললেই বেটার। হয়তো এই কারণেই 1996-এর ফাইনাল নির্বাচনে বিএনপি হেরে যায়। এনিওয়ে, দিস ভিডিও ডাজন্ট ইন্টেন্ড টু ক্রিয়েট হেট্রেড অন পুলিশ ডিপার্টমেন্ট। আমি ব্যক্তিগতভাবে জেনারেলাইজেশন একদম পছন্দ করি না। ব্যাড কপস যেমন এক্সিস্ট করে, তেমন গুড কপসও এক্সিস্ট করে। সো পুলিশ মানেই খারাপ
এই ধরনের মন মানসিকতা আসলে আমাদের তৈরি করা উচিত হবে না। আর কিছু কথা আসলে একদম না বললেই না, এই ভিডিওর বেশিরভাগ ইনফরমেশন সংগ্রহ করা হয়েছে এই বইটা থেকে, কিন্তু এই বইটা আপনি এখন কোথাও পাবেন না। তাহলে প্রশ্ন আসে যে আমি কিভাবে পেলাম? যখন আমি কেস রিসার্চ শুরু করি তখন দেখি অনলাইনে ইনফরমেশনের অনেক কমতি আছে, আর বেশ কিছু ইনফরমেশন আসলে পরস্পর সাংঘর্ষিক। তো এই ঘটনার উপর আমি তখন বই খুঁজতে শুরু করি, অ্যান্ড লাকিলি বইটা পেয়েও যাই। কিন্তু যখন অর্ডার করি তখন কারো কাছে আসলে বইটা অ্যাভেলেবল নাই। রকমারি, প্রথমা, ই বইঘর সব জায়গায় আমি বই খুঁজি, কিন্তু কোথাও এই বইটা নাই। বাধ্য হয়ে গেলাম নীলক্ষেতে প্রায় 30-40টা দোকান খোঁজার পরেও একটা সিঙ্গেল দোকানও বইটা দিতে পারে নাই। তো লাস্টে একমাত্র একটাই অপশন, সেটা হলো যে প্রকাশনী। তাই পরদিন আমি গেলাম প্রকাশনীর কাছে, কিন্তু তারাও বই দিতে পারে না, তাদের কাছে বই নেই। কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করি নাই, কারণ প্রকাশনীর কাছে বইয়ের একটা কপিও থাকবে না এটা সম্ভব না। তাই 2 দিন পর আবার আমি প্রকাশনীতে যাই। এবার তাদের অনেক রিকোয়েস্ট করতে শুরু করি যে আঙ্কেল, রিসার্চের জন্য আমার বইটা লাগবে, প্লিজ বইটার একটা সিঙ্গেল কপি থাকলে দেন, আমার বই লাগবে না, আমি জাস্ট বইয়ের ছবি তুলে নিয়ে যাব। আমি এই ছবির জন্য বইয়ের 10 গুণ দাম দিতে প্রস্তুত আছি, আপনি শুধুমাত্র বইয়ের একটা ছবি তোলার ব্যবস্থা করে দেন। তো ফাইনালি এত রিকোয়েস্টের পর একজন গিয়ে গোডাউন থেকে একটা বই বের করে আনে আর বলে যে এই একটাই কপি আছে, যেন আমি ছবি তুলে নিয়ে যাই। তো আমি তাদের অফিসে বসি, পুরোটা বইয়ের ছবি তুলে নিয়ে আসি। তারপর সম্মানস্বরূপ আঙ্কেলকে আমি কিছু টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কাছ থেকে তিনি 1 পয়সাও নেন নাই। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। যদি তিনি বই না দিতেন আসলে তখন এই ভিডিওটা আসলে কোনোভাবেই সম্পূর্ণ করা যেত না, অনেক ইনফরমেশনে ঘাটতি থাকতো। সো ফাইনালি থ্যাঙ্কস এ লট এত বড় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই শর্টস আর রিলসের যুগে এত বড় ভিডিও দেখার মতো অ্যাটেনশন স্প্যান আসলে সবার থাকে না। সো ইউ আর রিয়েলি স্পেশাল। হোপ টু সি ইউ সুন উইথ অ্যানাদার কেস। আল্লাহ হাফেজ।